মধ্যেই আরো চিন্তায় পড়ে গেল। আসলে এই গল্পটা এই পর্যায়ে তুলে ধরতে অনেক আসলে আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না, এটা শুধুমাত্র গল্প, তাই কিছু মনে করবেন না। যাক, গল্প শুরু করা যাক। তারপর রিদিও তার বান্ধবীদের সাথে মদ খাচ্ছে আর নাচানাচি করছে। তারপর রিদির আরেক বান্ধবী বলে ওঠে, কিরে রিদি, তোর বয়ফ্রেন্ড তো দেখি শুধু দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না। তখনই রিদি আমার কাছে এসে বলে, এ কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন, আসো না আমাদের সাথে। আমি বললাম, ম্যাডাম আমার কিন্তু আপনার সাথে এরকম কথা ছিল না, আপনি আমার শর্ত মানছেন না। হৃদ বলল, আরে রাখ তোর শর্ত, আগে মজা নেই, এই নে আগে মদ খা, মাতাল অবস্থায় এইগুলা বলছে। আমি বললাম, না আমি এসব খাই না, আমি এখান থেকে চলে যাব। রিদি বলল, কি বললি তুই চলে যাবি? তুই কোথাও চলে যেতে পারবি না। বলে রিদি আরেক ঢোক মদ খেয়ে তা সেরে ফেলে দিল। রিদির বান্ধবীরা রিদিকে বলল, তুই কাকে নিয়ে আসলি? আমাদের বয়ফ্রেন্ডকে দেখ। এদের কথা শুনে তখনই রিদি এমন কাজ করলো যা আমি কল্পনাও করতে পারিনি। রিদি আমার মুখে কিস করতে থাকলো, তুই আমার সাথে আয়, আজ সারা রাত আমরা একসাথে থাকবো, তুই বুঝিস না কেন আমি তোকে ভালোবাসি। যখন তুই আমাকে পড়ে যাওয়ার সময় ধরলি তখনই তো আমি পাগল হয়ে গিয়েছি। আয় না তোকে একটু আদর করি মাতাল হয়ে। তো গাইস, আমি আমার পক্ষ থেকে সরি, বাট আমার কিছু করার নাই, এটা ভিডিও কইতে হইব। তো আপনারা জাস্ট এটা গল্পর মতোই নিয়েন, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তখনই আমি ঠাস ঠাস করে রিদিকে দুইটা থাপ্পড় মারি। নিজেকে কি ভেবেছেন আমি আপনার কেনা গোলাম? যা বলবেন আর আমি তাই করব? আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে গেল আর সব নাচ গানও বন্ধ হয়ে গেল। আর রিদি তার গালে হাত বুলাতে বুলাতে বলল, আমার কি হয়েছে, আমি কোথায়? সবাই আমার চর দেওয়ার পর এসব কথা শুনে চুপ করে আছে। তখনই আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাডাম কিছু হয়নি, আপনি এখন বাড়ি চলুন। তারপর রিদিও আর কিছু না বুঝে তার গাড়িতে করে তার বাড়ি চলে গেল। আর আমি মাঝ রাস্তায় নেমে যাই তার গাড়ি থেকে আর নিজে নিজে বলতে থাকে, তার সাথে কেন এমন হয় যে কিনা এত সমস্যার মধ্যে থাকে। তারপর আমি চোখ মুছতে মুছতে আমার বাড়ি চলে আসি। আর ঘরে কিছুই নেই, শুধু একটি গামছা, বিছানা, মেঝেতে বিছানায় আর দেওয়ালে লাগানো দড়ি, সেখানে ঝুলছে দুইটি শার্ট আর প্যান্ট। তারপর তখনই সাথে সাথে ঘুমিয়ে পড়ি। আর অন্যদিকে রিদিও তার বাড়িতে পৌঁছে গেল, সেও সোজা তার রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন আমি অফিসে গিয়ে আমার কাজে মনোযোগ দেই আর আমি আমার কাজ করতে শুরু করলাম। আর গতকাল রাতে সব কিছু ভুলে যেতে চেষ্টা করলাম। আর রিদি 10টার দিকে অফিসে আসে আর আমাকে শুধু ফাইল দিয়ে কোনো কিছু না বলেই চলে যায়। এদিকে আমিও তাকে যতটা পারি সেদিনের থেকে এড়িয়ে চলি। কেন জানি না রিদিকে অনেক ভালো লাগা শুরু করছে। কেমনে যেন সে আমার দিকে তাকিয়ে থাকে আর আমিও যেন তাকে না দেখলে ভালো লাগে না। কিন্তু আমি যে তাকে আমার মনের কথা বলতে পারবো না। তাহলে কি রিদি আমাকে সেদিন মাতাল অবস্থায় মনের কথাটাই বলছিল? কিন্তু ভালোবাসা কি তা আমার জানার ইচ্ছা আজও শুধু ঋতুর কাছ থেকেই। আর এদিকে সেই বড় প্রজেক্টটার দিনও অনেকটা শেষ। তারপর সেই বড় প্রজেক্টটার কাজ করতে আমি সফল হই। বস আমাকে বলে, আমি জানতাম আপনি এই বড় প্রজেক্টটার সব কাজ সফলভাবে করতে পারবেন, আপনাকে ধন্যবাদ স্যার। বস বলল, খুবই ভালো, এভাবেই কাজ করতে থাকুন। আমি বললাম ধন্যবাদ, আর রিদি ম্যাডামকেও ধন্যবাদ আমাকে মাঝে মাঝে সাহায্য করার জন্য। তারপর আমি সেদিন অফিস থেকে যাওয়ার সময় রিদি ম্যাডাম হঠাৎ করে আমাকে বলে, আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন? আমি বললাম, না কেন, আমি আপনার উপর কোনো ধরনের রাগ করি নাই। রিদি বলল, আমি জানি সেদিন রাতে ঘটে যাওয়ার সব ঘটনাই আমার বান্ধবী বলছে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আপনিও মন না, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ, আমায় মাফ করে দিন, আমি আর এসব খারাপ কাজে নেই। আমি বললাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক বড় কথা, আমি আপনাকে মাফ করে দিছি। রিদি বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম, জি বলুন। রিদি বলছে, আসলে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আর 5 দিন পর আমার বিয়ে। যার সাথে নিয়ে যাচ্ছে সে বিদেশ থাকে, তার সাথে আমার বিয়ের পর বিদেশ যেতে হবে। হয়তো আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না, তাই বলছিলাম আপনি যদি আমার বিয়েতে আসতেন। পরে আমি বললাম, আমি অবশ্যই আপনার বিয়েতে আসবো। রিদি বলল, সত্যি বলছেন তো? আমি বললাম, অবশ্যই আসবো। তারপর 5 দিন পর রিদির বিয়ে হয়ে গেল। তবে আমি কি তাকে সত্যি ভালোবাসছিলাম নাকি জানি না, তবে আজও ঋতুকে ভীষণ ভালোবাসি আমি। হয়তো তাই আমার রিদির জন্য মনে কোনো জায়গা রাখতে পারিনি। রিদির বিয়েতে লিজা, শফিক চাচার মেয়ে, এসেছিল, তবে প্রতিবারই আমি নিজেকে তার থেকে লুকিয়ে রাখছিলাম, যদি কখনো সে চিনে যায় তাই বলে। তারপর রিদির বিয়ে শেষ হয়ে গেল, আমি আবার বাসার দিকে হাঁটা শুরু করলাম। পুরো রাস্তায় কেউ নেই, আজ যেন ভালোই লাগছিল অনেকটা। তখনই হঠাৎ আমার চোখে একটা ব্যাগ পড়লো, পাশে তেমন কোনো লোকজনও নেই আর ব্যাগটি পড়ে থাকে রাস্তায়।
তারপর আমি সেই ব্যাগের কাছে যাই আর দেখতে পাই যে একটা অফিসিয়াল ব্যাগ, আর ব্যাগটা অনেক বড়। আর আমি যখন ব্যাগটা খুলি তখন পুরো অবাক হয়ে যাই। আমি দেখতে পাই সেই ব্যাগে কিছু কাগজ আছে আর অনেক টাকা। এত টাকার বান্ডিল দেখে আমি অবাক হয়ে যাই। সেখানে না হলেও 1 কোটি টাকার উপর টাকা হবে। তারপর আমি সেই টাকার ব্যাগ নিয়ে খুব সাবধানে বাসায় আসি আর দরজা বন্ধ করে আগেই সেই ব্যাগটা খুলি। এত টাকা কার হতে পারে শুধু ভাবতে থাকি। তারপর আমি ভাবতে থাকি এই টাকাগুলো নিয়ে আমি কি করব। তার একটু পরে ভাবতে থাকি আমার এই টাকাগুলো নেওয়া ঠিক হবে না, কিন্তু সে যদি টাকাগুলো তার নিজের কাছে রাখে সে রাতারাতি বড়লোক হয়ে যাবে। তারপর সে ব্যাগ নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে রাত অনেক গভীর। তখন সে ব্যাগে টাকার মাঝে হঠাৎ করে সেই কাগজগুলো দেখে আর সে দেখতে পারে যে এটা কোনো কোম্পানির হয়তো হবে আর সেই কাগজে তার ঠিকানাও আছে। তারপর রাফি বুঝতে পারে এটা কার টাকার ব্যাগ। তারপর সে সিদ্ধান্ত নেয় যে এই টাকাগুলো তার মালিককে ফেরত দেবে। তারপরের দিন সকালে রাফি সেই টাকার ব্যাগগুলো নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। যদিও তার ঠিকানাটা খুঁজতে বেশি কষ্ট হয়নি। অনেক বড় কোম্পানি যে কাউকে জিজ্ঞাসা করলে এর অফিসের ঠিকানা বলতে পারে। তারপর সেই টাকার ব্যাগ নিয়ে সেই অফিসে গেল। সেখানে ঢোকার সময় দারোয়ান বলে উঠে, আপনি এখানে কি চান? আমি বললাম, জি, এই অফিসে যেতে চাচ্ছিলাম। দারোয়ান বলল, কেন? এখানে যার তার যাওয়া নিষেধ। রাফি বলল, ভাই, আমার যাওয়াটা খুব দরকার, শুধু একবার ভিতরে গিয়ে চলে আসবো 5 মিনিটের ভিতরে। তারপর দারোয়ান রাফিকে ভালো মনে করে তাকে ভিতরে যেতে দেয়। তারপর রাফি সেখানে একজনকে বলে, ভাই, এই অফিসের প্রধান কে? তা বলল, কেন, তার সাথে কি? রাফি বলল, আসলে ভাই, তার সাথে একটু দেখা করা দরকার ছিল। আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? আমি বললাম, না ভাই, নাই তো। তাহলে তো দেখা করতে পারবেন না। রাফি বলল, ভাই, শুধু একবার দেখা করব, তার সাথে একবার শুধু দেখা করেই চলে যাব। না ভাই, সে এই কোম্পানির অনেক বড় অংশের মালিক আর এখানকার সিইও অনুমতি ছাড়া যাওয়া যাবে না। রাফি বলে, ভাই, একবার শুধু বলেই দেখেন না, যদি অনুমতি দেয়। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসছি। স্যার অনেক কষ্টে রাজি হয়েছে, শুধু 1 মিনিট কথা বলবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি বেশি সময় নিব না। পর রাফি সেখানে যায় আর শুনতে পায় যে কেউ যেন তার সাথে কথা বলছে। আপনি কি করে এতগুলো টাকা হারাতে পারলেন? জানেন ওর সাথে কতই না গুরুত্বপূর্ণ কাগজ ছিল। স্যার, জানি না যে কি করে হারিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কথাই শুনতে চাই না। আজকের মধ্যে কাগজগুলো সহ সব টাকা ফেরত দিবেন আমাদেরকে। রাফি বলল, স্যার, আমি ভিতরে আসতে পারি? তা আপনি কে আর কি চাই এখানে? রাফি বলল, স্যার, আমি কাল রাস্তায় একটা ব্যাগ খুঁজে পাই যেখানে আপনাদের এখানকার ঠিকানা লেখা আছে। স্যার বলল, কই দেখি তো। রাফি বলল, এই যে নেন আপনাদের ব্যাগ। স্যার বলল, আরে এই তো সেই ব্যাগ যে আমাদের অফিসের 2জন লোক আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হারিয়ে ফেলছিল। রাফি বলল, হতে পারে স্যার, তাহলে আমি এখন আসি। স্যার বলল, আসি মানে? তুমি আমার এত বড় উপকার করলে আর বলছো আমি চলে যাব? রাফি বলল, না স্যার, এটা তো আমার কর্তব্য, আর এই টাকাগুলো তো আমারও হতে পারতো। তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে, তা কেন নেওনি? রাফি বলল, কারণ স্যার, মানুষ কোনো বিপদে পড়লে তার অন্যজনের উপকার করা উচিত, আর এই টাকাগুলো নিলে তো সেটা অন্যকে একভাবে ক্ষতি করা হলো। আর সবচেয়ে বড় কথা, এগুলা তো আমার নিজের টাকা না, এগুলো শুধু তার মালিকের প্রাপ্য। তুমি জানো এই ব্যাগে কত গুরুত্বপূর্ণ কাগজ আর টাকা ছিল? রাফি বলল, না তো, আমার জেনে কাজ নেই, শুধু তার আসল মালিকের কাছে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। তুমি দেখি অনেক সৎ মানুষ, এই যুগে কি কেউ কারো এত বড় উপকার করতে পারে? তোমার নাম কি বাবা? জি, আমার নাম আব্দুল হুসাইন রাফি। তুমি এখন কি করছো? জি, আমি একটা কোম্পানিতে ছোট চাকরি করছি। তুমি যে আজ আমার এত বড় উপকার করলে, তবে তার বিনিময়ে কি চাও? রাফি বলল, আমি তো কোনো কিছু পাওয়ার আশাই আপনার কাছে আসিনি, তবুও তোমার মতো সৎ কাউকে তার কাজের মর্যাদা না দিলে যে তা হয় না। বলো তোমার কি চাই? রাফি বলে, আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই নিব, আমার কোনো চাওয়া নাই। বেশ, তোমার মতোই বিশ্বস্ত ও সৎ লোক আমার দরকার। তুমি আজ থেকে আমার এখানে কাজ করবে এবং আমার সাথেই করবে। রাফি বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, প্লিজ তুমি আমার কথা রাখো। রাফি বলল, ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য কত কিছুই না করলেন। এভাবে বলছো কেন? এটা তোমার সততার পুরস্কার। তারপর আমায় সেখানে অনেক বড় একটা পোস্টে তিনি আমাকে চাকরি দিল, আর আমি আগের চাকরিটা ছেড়ে দিলাম। যদিও সেখানকার বস অনেক করে বলছিল যেন আমি চাকরিটা না ছাড়ি সেখান থেকে, তবুও ছেড়ে দিলাম। তারপর আমি সেই অফিসে কাজ করা শুরু করলাম, কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে সেই অফিসটা অনেক দূর ছিল, তাই রোজ আসতে অনেক দেরি হচ্ছিল। তাই তিনি একদিন হঠাৎ করে বলে উঠে, রাফি, তোমার কি রোজ আসতে কষ্ট হয়? তুমি প্রতিদিন দেরি করে আসো। রাফি বলে, আসলে স্যার, আমি যেখানে থাকি সেখান থেকে এখানে আসতে অনেক সময় লাগে আর কি দেরি হয়ে যায়। তা সেটা তুমি আমাকে আগে বলবে না? আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। রাফি বলল, কি বলছেন স্যার? আমি আপনার বাড়িতে কি করে থাকবো?
কেন তুমি আমার বাড়িতে এবার থেকে থাকবে, মানে আমার সাথে? রাফি বলল, কিন্তু স্যার আপনার তো পরিবার আছে। তা কোনো সমস্যা নেই, তোমার মতো এত সৎবান কেউ আমার বাড়িতে থাকবে সেটাই তো অনেক। আর তুমি রোজ আমার সাথে অফিসে আসবে। তারপর আমি তার জোরাজুরিতে রাজি হলাম। পরে অফিস শেষ হলো, তিনি আমাকে তার সাথে করে তার বাসায় নিয়ে গেল। তার বাড়ি দেখে আমি আরো অবাক, এই যেন বাড়ি নয়, পুরো রাজপ্রাসাদ। আর বাড়ির ভিতরটা যা সুন্দর তা তো বলার বাইরে। তারপর আমাকে নিয়ে তিনি বাসার ভিতর ঢুকলেন। একজন মহিলা আমাদের সামনে আসে, দেখতে অনেক সুন্দর, পরনে একটা সুন্দর শাড়ি। বয়সটা মাঝামাঝি মনে হয়, বোঝা যায় না, তবে তার কথা শুনে বুঝে ফেললাম এটা তার স্ত্রী। তোমাকে না বললাম আজ তাড়াতাড়ি অফিস থেকে আসবে? সরি বাবা, ভুল হয়েছে, আর দেরি হবে না। তোমার সাথে এই ছেলেটা কে? এই যে তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, যে আমার কত বড়ই না উপকার করলো, ও তুমি তাহলে সেই ছেলেটি? তোমার কথা কতই না শুনছি। তা তুমি কেমন আছো বাবা? রাফি বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শোনো, আজ থেকে ও কিন্তু এখানেই থাকবে। ওর আবার বাসাটা অনেক দূর হয় অফিস থেকে। তাহলে তো ভালোই হয়। তা বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে আসি, আর একটা কাজের লোক আমাকে আমার রুম দেখিয়ে দিল। বিশাল বড় রুম, আর সেই রুমে কি না নেই। তারপর সেখানে আমি শুয়ে আছি, অনেক দিন পর শান্তিতে শুইলাম। অনেক নরম বিছানা বটে। পরে একজন লোক আমাকে নিচে ডাকলো। তারপর আমি নিচে গেলাম, দেখি স্যারের স্ত্রী সেখানে আমার জন্য বসে আছে। কি তোমার এত দেরি হলো যে? তাড়াতাড়ি এখানে এসো। তারপর আমি সেখানে বসি, আর আমাকে তার স্ত্রী বলে ওঠে, তা বাবা তোমার দেশের বাড়ি কোথায়? আমি বললাম, জি আন্টি রংপুর। তোমার বাবা মাও কি সেখানে থাকে? আমি বললাম, জি বাবা মা নেই আমার, সবাইকে হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলছো মানে? আমি বললাম, আমার বাবা মা আমার কাছে আর নেই। কেন, তারা কোথায়? রাফি বলল, তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তা তুমি এখন একাই থাকো? রাফি বলল, জি একাই থাকি। তুমি মন খারাপ করো না এর জন্য। আচ্ছা তোমরা আর কি বাবা মার কথা মনে পড়ে না? আমি বললাম, জি মাঝে মাঝে পড়ে। তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কিন্তু একটা মাত্রই মেয়ে। তা তুমি যদি কিছু মনে না করো তবে একটা কথা বলি। আমি বললাম, না না কিছু মনে করব না, আপনি বলুন। আমার তো কোনো ছেলে নেই, আর তোমাকে দেখে কেন জানি আমার এত অল্প সময় কত আপন কেউ মনে হচ্ছে। তুমি কি তবে আমাকে মা বলে ডাকবে? তখন আমি এই কথাগুলো শুনে হঠাৎ করেই তার সামনে কেঁদে ফেলি। এ কি তুমি কাঁদছো কেন? না কিছু না, আমি আপনাকে মা বলেই ডাকবো। সত্যি? আমি বললাম, ডাকবো মা। ঠিক তখনই কে যেন সেখানে চলে আসে, আর আমি পিছনে ফিরে দেখি মিম। মিম তখন বলল, আপনি এখানে? মিমের মা বলল, কেন তুই ওকে চিনিস নাকি? মিম বলল, হ্যাঁ মা, তোমাকে একজনের কথা বলছিলাম না, যার হাতের অবস্থা খুব খারাপ ছিল, তিনি এই। মিমের মা বলল, তাই নাকি? তোমার কথা আমার মেয়ে অনেক বলছে, তুমি নাকি হাতে অনেক বড় আঘাত পেয়েছিলে। আমি বললাম, জি মা, তবে এখন আমি সুস্থ আছি। মিমের মা বলল, যাক তাহলে সুস্থ হয়েছো। তোমার বলে কেউ ছিল না, তাই বলে তোমার অনেক কষ্ট হয়েছে, আমার মেয়ে এসে বলছিল। আমি বললাম, জি মা একটু কষ্ট হয়েছিল। মিম বলল, মা উনি তোমাকে মা বলে ডাকছে কেন? মিমের মা বলল, আমি বলতে বলেছি তাই বলে আমাকে মা বলে। মিম বলল, কেন আবার উনি তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, কেন বললে কি সমস্যা? দেখ ওকে দেখে আমার কেন জানি অনেক আপন কেউ মনে হচ্ছে। মিম বলল, তাই বলে সে তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, হ্যাঁ ডাকবে। আর জানিস তোর বাবার কি বড় উপকার করছে? মিম বলল, কি উপকার করছে? মিমের মা বলল, ও অনেক সৎ একটা ছেলে, কিন্তু তোর বাবা না বলেছিল তার যে টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছিল তা এসে নিজে তোর বাবাকে ফেরত দিয়েছে। মিম বলে, বলো কি মা? মিমের মা বলে, তাহলেই বল, এমনি কি বলেছি? মিম রাফিকে বলল, ও অনেক রাত হলো, আপনি বাড়ি যাবেন না? তখনই মিমের মা বলে উঠে, না ও যাবে না, এবার থেকে আমাদের সাথেই এখানেই থাকবে। মিম বলল, কেন উনি আবার আমাদের বাসায় থাকবে? মিমের মা বলল, ওর আসলে বাসা অনেক দূরে হয় তোর বাবা অফিস থেকে, তাই তোর বাবা বলছে এবার থেকে রাফি এখানেই থাকবে, আর রাফি তোর বাবার প্রিয় একজন। মিম বলল, আচ্ছা থাকতে চাইলে থাকুক। মিমের মা মিমকে বলল, যা তুই এখন ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে বসবো। তারপর মিম চলে যায়, আর মিমের মা বলে, আমার মেয়েটা না মাঝে মাঝে একটু রাগ হয়, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি বললাম, জি ওর মন অনেক ভালো। মিমের মা বলল, আচ্ছা তবে এখানে বসো, আমি দেখে আসি রান্না কতটুক হলো। তারপর মিমের মা সেখান থেকে চলে গেল, আর আমি সেখানে বসে আছি। আর রাফি ভাবতে থাকে সে তার একটা সততার পরিচয় দিয়ে একটা পরিবার বুঝে পেল, আর অপূর্ণটা পূর্ণ হলো। একটু পরে মিমের বাবা এলো, আর মিমও নিচে আসলো। তারপর রাফিকে মিমের মা খেতে ডাকলো। তারপর রাফি সেখানে গেল, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে। ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন।